আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্লিজ দয়া করে আপনারা সবাই একটু এই ভিডিওটা শেয়ার করে দিবেন। এটা হচ্ছে পুলিশ কেস, মিটফোর্ড হাসপাতালের পুলিশ কেস। আর এটা হচ্ছে আমার থানার জিটি নাম্বার, কিন্তু জিটিও নেওয়া হয় নাই, পুলিশ আমার কেসটাও নেয় নাই। এটা হলো আজ 4/2024 28 রোজায় দিবাগত রাত্রে আমাকে খুন করার চেষ্টা হয়। আর খুন করার চেষ্টা হয় ঢাকা কেরানীগঞ্জ কালীগঞ্জের এসালম মার্কেটে ইজি পয়েন্টে তরিকুল মিয়ার দোকানে আমি জব করতাম। তো তরিকুল মিয়া সাজানো গুছানোভাবে আমাকে খুন করার চেষ্টা করে এবং এর সমস্ত প্রমাণ থানায়ও আছে এবং মার্কেটেও আছে। এবং এই খুনের পরিকল্পনা করে জোসেল মিম কম্পিউটার পাঞ্জাবি বাজারের মালিক, এবং এর সাথে সরাসরি জড়িত তরিকুলের শালা হৃদয় এবং জড়িত তরিকুলের বড় ভাই ফরিদ সাহেব। তো রাত্রে আমার সাথে যা হয়েছিল 28 রোজায় মাগরিবের নামাজ শেষে আমি যখন দোকানে ফিরে আসি, তখন জোসেল আমার কলারটা ধরে বলে, তুই 50 লাখ টাকা চুরি করছস। তাই আমি বললাম, ভাই 50 লাখ টাকা চুরি করছি, কেমন ধরনের কথা বলেন আপনি? আমি তো অবাক যে এটা কি বলতেছে। বলে, না তোর গোডাউন আছে। তাই আমি বললাম, আমার তো গোডাউন আছে, ছোটোখাটো একটা গোডাউন আছে, আমি টুকটাক মাল করি, মাল বেচি, এটা তরিকুল মিয়াও জানে। আমি লডের মাল কিনি, টুকটাক বেশি। বলে, না তুই 50 লাখ টাকা মাল খাইছস। আমি কই, না আপনি বললেই হইব, কেমন ধরনের কথা বলতেছে। তখন বলতেছে, ওরে মারো। তা আমাকে আঘাত করতেছে। সমস্ত মানুষগুলো সব বাইরের থেকে আসছে, যেমন তরিকুলের শালা হৃদয় ও আপনার স্বাধীন মিয়ার ভাইগনা এবং প্রফেশনাল সব খুনিগুলিকে মার্কেটের মধ্যে ঢুকাইছিল। এবং জোসেল তার কারখানার থেকে লোক নিয়ে আসছে, কারণ মার্কেটের একটা লোকও আমার গায়ে হাত দেয়নি। কারণ সবাই জানে 15 বছর যাবৎ আমাকে দেখতেছে যে আমি মার্কেটে চাকরি করি এবং নামাজ কালাম করি। তারা জানে যে আমি খুব ভদ্র এবং আমি খুব নীরব প্রকৃতির মানুষ। মার্কেটের অনেক মালিক মহাজনরা সেই রাতে তাগাদায় চলে যায়। তো তরিকুলের সুযোগে জোসেলকে নিয়ে এবং তার ভাইকে নিয়ে আসে, এবং তার ভাই একটা বড় গজারি নিয়ে আসে। তো 50 লাখ টাকা, আমার মাথায় তো নষ্ট যে 50 লাখ টাকার কি বলতেছে হঠাৎ করে। আমার শরীর পুরো দুর্বল, কারণ আমি বেতন বোনাস নিব, পার্টি বোনাস নিব প্রায় 1.5 লক্ষ টাকার মতো। তো ওরা আমাকে কি বলতেছে আমার মাথায় ঢুকে না। বলে, তোর গোডাউনে চাবি দে। গোডাউনে চাবি দিলাম। তো গোডাউনের থেকে আমার মালপত্র নিয়ে আসছে। তা আলহামদুলিল্লাহ যে মালপত্র নিয়ে আসছে, মার্কেটের বড় বড় লোকেরা ওদের জিজ্ঞেস করছে যে গোডাউনে তোদের কোনো মাল পাইছস? বলে, না। বলে, তোদের কোনো মাল যে সেটা নিছে এই কোনো ডকুমেন্ট পাইছস? বলে, না। তো আমাকে মনে করেন যে সেই রাত্রে খুন করার জন্য বলতেছে, ফরিদ মিয়া বলতেছে যে ওরে গোডাউনে নিয়ে মাইরা ফেলাম, এবং জোসেলও বলতেছে যে ওরে গোডাউনে নিয়ে মামা মাইরা ফেলাম। মানে আমি ওই বছরে চাকরিটা ছাইরা দিম, এটাই আমার অপরাধ। এবং আমি টুকটাক করে মাল বানাই 15 বছরে কেরিয়ারে, এটাই আমার অপরাধ। তো গোডাউনে নিয়ে যায় আমার বেধর মারাপিট করে। তা আমার মাথায় কোনো সেন্স নেই যে ওরা কী বলতেছে, কী করতেছে। কারণ শেষ সময় তো মানে সারা মাস কাজ করা, রোজা রেখা কাজ করার পর তারাবি নামাজ পড়লাম, শরীর খুব ক্লান্ত ছিল। তো ওরা মারতে এক সময় বাইরে যে লোকগুলো আসছে, ওরা চেহারা দেখে বলে তুই তো এরকম না। মানে ওরাও খারাপ কাজ করতে আইসা ফাইসা গেছে যে এটা ভালো মানুষে মারতেছি। তো মারতে ওরা ক্লান্ত হইয়া ওরা আস্তে আস্তে চইলা যেতেছে। ওরা চইলা গেছে পর ফরিদ সাহেব তরিকুলের ভাই ওরা চইলা গেল। জোসেল বলতেছে, মামা আমি কারখানা তো কিছু লোক পাঠাইতেছি, ওরে মাইরা ফেলায়েন, আমি একটু আসতেছি। তো জোসেলও চইলা গেল। তো ডাক দিল আলামিনকে, আমিনুল, যারা যে আমাদের দোকানের মাল ছিল, এবং আমাকে বলছে এলো যে আজিজ ভাই আপনি তো 15 বছর যাবত চাকরি করেন, আপনি টুকটাক করে হেল্প করতেছি, আপনি আস্তে আস্তে ব্যবসা দেন, নিজের পায়ে দাঁড়ান। তো মোহাম্মত করে আমার কিছু মাল ছিলাইছে, এই কারণে ওদেরকে ইচ্ছা মতো মারলো আলামিন ভাই, আমিনুল ভাই। তো জোসে আর তরিকুল ওদের গায়ে হাত দেয় নাই, ওরা আমার গায়ে হাত দিছে। কারণ ওরা খুব কিলার, মানে খুব ভয়ঙ্কর কিলার। কারণ ওরা হাত দিলে তো মার্কেটে আরেকটা বিচার হইতো যে মালিক পক্ষরে মারলো কিভাবে।
তো যাই হোক আমাকে মারতে মারতে যখন বলল যে তুই দোকানের ম্যানেজার, তুই হিসাব বুঝে দেওয়া যাবে। তো ভাই আমি তো দোকানের ম্যানেজার না, কারণ আমি কোনো পার্টিকে বাকি দেই নাই, 1 নাম্বার। 2 নাম্বার হইতেছে যে আমি বড় বড় মেমোগুলি ডিলিংসগুলি আমি করি না, সব কিছুই তরিকুল করে। আর প্রধান হইতেছে যে হিসাব খাতা তরিকুলের হাতে, টাকা পয়সা তরিকুল। আর তরিকুল হলো 32 লাখ টাকা নিয়ে চালান নিয়ে ব্যবসা করতেছে। আর ব্যাংকের ডকুমেন্ট টান দেওয়া হবে, যদি টান দেন তাহলে বুঝতে পারবেন যে 32 লাখ টাকা চালান খাটায় আর 50 লাখ টাকা গায়েব হয়ে গেছে। আর ছোটোখাটো একটা গোডাউন 5000 পিস মাল আটে, কীভাবে সম্ভব? কোনোভাবেই সম্ভব না। তো মার্কেটে সমস্ত লোক যখন চলে যেতেছে, আমি খুব আদামর অবস্থা। তো তরিকুল বিপদে পড়ে গেল। তরিকুল চিন্তা করতেছে যে মামলা হয়ে গেলে কী হইব না হইব। তো তরিকুলের শালায় বলতেছে তুই বাসায় ফোন দে। তো আমি ফোন দেওয়ার আগেই মার্কেটে কারা জানি বলছে যে আজিজ ভাই, আপনি আজিজ ভাইয়ের আম্মা আন্টি আজিজ তো অনেক অসুবিধা আছে, একটু মার্কেটে আসেন। তো মার্কেটে আমার বড় ভাই এবং মায়ে আসার পরে দেখে যে আমি খুব ক্লান্ত। মা বলে কী হয়েছে বাবা, তুই কান্দাস কেন? আমাকে মা, আমি 50 লাখ টাকা তো নিই। আমার ছেলে, আমার সন্তান তোরে আমি চিনি না? তুই 500 টাকা যে ছেলে কারো থেকে নেয় না, সে 50 লাখ টাকা গায়েব করবো? তাই আমি বললাম যে ওরা আমার এই ধরনের অপরাধী। তরিকুল বলতেছে ওরা টাকা দিয়ে নিয়ে যাবে, ব্ল্যাকমেল করতেছে। তখন আমি বললাম যে আমি কি রোহিঙ্গা? আমার বড় ভাই বলতেছে ও কি রোহিঙ্গা? ওর ন্যাশনাল আইডি কার্ড আছে, আপনারা পুলিশে দিতেন, আপনারা গায়ে হাত দিচ্ছেন কেন? তো এত ভয়ঙ্করভাবে গায়ে হাত দিছে, বড় ভাইও জানতো না। তো মেজো ভাই আইসা বলতেছে যে 50 লাখ টাকা চুরি করছে, আপনিও তো নিতে পারেন, আপনি আমার ছোটো ভাই গায়ে হাত দিলেন কেন? এই কথা বলছে। ওরা 10-12 জন মিলে আমার মেজো ভাইয়ের কলারটা ধরে প্রায় বসায় ফেলাইছে। তো বড় ভাই বলতেছে যে ওর গায়ে টাচ দিবেন না, তখন আর গায়ে হাত দেয়নি। তো জোসেল অনেক তর্ক বিতর্ক করলো বড় ভাইয়ের সাথে। জোসেল পরবর্তীতে আবার আসছে, আইসা আবার অনেক তর্ক বিতর্ক করলো। তরিকুল ডাক দিছে জোসেলেরে। তো ফরিদে আর আহে নাই, ফরিদ পলাইছে। তো পলাইছে কারণ ফরিদে তো বড় অকারেন্স করছে। ও আমার গায়ে যে কটা আঘাত করছে সবগুলো খুব ডেঞ্জারাস আঘাত করছিল। এগুলোর ব্যথা, এগুলোর অনুভূতি এখন আমার আছে, শরীরের মধ্যে ক্ষতি আছে। তো বলতেছে ওরে যখন দেখলো যে আমি আদাবর অবস্থা, তখন বলতেছে ওর ফার্মেসিতে নিয়ে ব্যথার ওষুধ খাওয়ায়া বাসায় রাখেন, কালকে সকালে ওরে নিয়ে আসবেন, এই মার্কেটে বড় ধরনের বিচার হবে। তো বড় ভাই মা আমাকে ধরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে যখন আমি পাঞ্জাবি খুললাম, বড় ভাই কান্না করলো, মা কান্না শুরু করে দিল, ছোটো বোনটা কান্না শুরু করে দিল। বলতেছে তুই আবার বলবি না, তোর এইভাবে আঘাত করছে, তোর মাইরা হালাইছে, তোর তো খুন করছে, ওরা তো খুনি। তখন আমাকে নিয়ে ইকুরিয়া থানায় গেল। ইকুরিয়া থানায় যাওয়ার আগেই তরিকুলের শালা ওরা মনে করেন ইকুরিয়া থানায় হাজির, এবং ইকুরিয়ার দারোগা সাহেবরে দিয়ে ওরা জিটি লেখাইতেছে। তো দারোগা সাহেবের সামনে যাওয়ার পরে বলতেছে এই অসুস্থ লোকটাকে এইখানে নিয়ে আসছেন কেন? কী হয়েছে ওর? কী হয়েছে? ওকে আগে হাসপাতালে নেন, ও চিকিৎসা করান। বড় ভাই বলতেছে ওই যে আসামি বসে আছে, ওরাই তো আমার ভাইটাকে খুন কইরা তারপর এখানে আসছে। 50 লাখ টাকা জিটি এই ছেলের নামে দিতে চাইছেন? তো তরিকুল বলতেছে হ্যাঁ। বলে তোরে ওরা মারছেন কেন? তরিকুল কোনো কথা বলে না, বলে ভুল হয়ে গেছে। বলে 50 লাখ টাকা জিডি করতে আসছেন, এই ছেলেতে দেখলে মনে হয় না যে আপনার 50 টাকা খাইছে, তা আপনি কীভাবে কী করলেন? তখন দারোগা বাবু বুঝতে পারলো যে তরিকুল এই ক্রাইমটা তরিকুল করছে জোসেল রেডিয়া আর হৃদয় রেডিয়া। তখন আমার বড় ভাই আমাকে বসাইলো আর তরিকুলকে বাইর করে দিল যে যান আপনি বাইরে যান। তখন আমাকে জিজ্ঞেস করার পর আমি বললাম আমার সমস্ত বায়োডাটা ট্র্যাকিং করেন, আমার সমস্ত বায়োডাটা নেন, 50 লাখ টাকা নিয়ে তো আমি চলে যাই না, আমি তো রোহিঙ্গা না, আমার তো ন্যাশনাল আইডি কার্ড আছে, বড় ভাইয়ের ন্যাশনাল আইডি কার্ড আছে। বলে তুই যদি বাচ্চা থাকলে বিচার পাবি। তখন আমরা এই জিটিটা লেখায় এবং আমার এই জিটিতে সবার নাম দেওয়া আছে এবং তরিকুলও স্বীকার করছে যে কে আমারে মারছে, কী আসায় বিষয় এখানে ঠিক স্বীকার করছে। তো আমার অবস্থা এত সিরিয়াস অবস্থা হয়ে গেছিলো, খারাপ অবস্থা হয়ে গেছে। তো দারোগা সাহেব বলতেছে যে তুই আগে বাইক চালো, বাঁচলে বিচার পাবে। একটা স্লিপ কার্ডটা দিল যে মিটফোর্ড হাসপাতালে যায়। মিটফোর্ড হাসপাতালে যাওয়ার পরে সমস্ত ডকুমেন্ট নেওয়ার পরে আমাকে 2টা সুই দিল এবং অনেকগুলো ওষুধ দিল। তো ভাই আমাকে কোনো মতে বাসায় নেওয়ার পরে আমি 1 সপ্তাহ আর হুঁশ ছিল না। তো পরের দিন যখন ওই যে হাসপাতালটার বাইরে আসছি, এর আগেই তরিকুল ওই থানায় টাকা পয়সা কেমনি কী কইরা, মানে ওর পকেটে তো বান্ডিল ছিল, একটু টাকা পয়সা দিয়ে বাইরে হয়ে গেছে। তো পরের দিন সকালে রুবেল দারোগা আমার
বড় ভাইকে ফোন দিল যে আপনারা কার নামে মামলা করতে চান, আসামিকে? বললো তরিকুলই তো আমার ভাইটারে খুন করতে চাইছি। তো বলতেছে ঠিক আছে বলার পরে আর কোনো খোঁজ খবর নাই। আর রুবেল দারোগারে ফোন দেওয়ার পরে ফোন ধরে না। 2 সপ্তাহ পর ফোন দিছি, বলে যে মার্কেটে বিচার হবে। মার্কেটে কি বিচার হবে? মার্কেটে মালিক পক্ষরা বিচার করে। মালিক পক্ষের কাছে ঘোড়ার ডিম বিচার করে। মালিক পক্ষরা কখনো মালিক, এখানে কালীগঞ্জে নাই কোনো মালিক সমিতি আছে, শ্রমিক সমিতি নেই। তো মালিক পক্ষ তো মালিক পক্ষের সাপোর্টই নিব, তা আমরা মালিক পক্ষের কাছে যাবো কেমন? আর ওইখানে তো সব কুকুরেরাই, ওই কুকুরের আবার ব্ল্যাকমেইল হমো। তখন দারোগা বলতেছে তাহলে ওদের থানায় ডাকেন। থানায় ডাক দিয়েছি, তরিকুল থানায় আসবো না। ঠিক আছে, আমরা স্বীকার করলাম যে মালিক সমিতিতে বিচার হইব। মালিক সমিতি মুসলিম দালির কাছে বিচার দেওয়া হইলো যে ভাই এই অবস্থা করলো, আপনাদের কোনো বিচার নেই। বলে আসো, 1 মাস পর আসো। 1 মাস পর গেলাম, যাওয়ার পরে আমাদের যাওয়ার আগেই মুসলিম দালি ডকুমেন্ট নিছে যে তরিকুলকে জিজ্ঞেস করছে স্টক খাতা দেখা, যেই ছেলেটা হয়তো মাল রিসিভ করছে, কিন্তু তুই তো বড় ধরনের অত বড় ব্যবসায়ী না যে 50 লাখ টাকা নিয়ে তুই ব্যবসায় নামছস, তোর তো 50 লাখ টাকার মালই করস নাই, 28 রোজা পর্যন্ত কি বিক্রি করলি? ওই ছেলেটার হুদতি মাছস। তো আমি যখন গেলাম, উপস্থিত হলাম, আলামিন ভাই ছিল, তাদের সামনে মুসলিম দালি ইচ্ছা মতো তরিকুলের গালাগালি করলো। তুই তো আমায় বলতেছে যে তুমি আসতে তুই তো দেরি করছো, তো পরবর্তীতে ডাকলে আইসো। তো পরবর্তীতে আর ডাকে না, মানে মালিক সমিতিটা মালিকের বিচার করবে না, আর কখনো হয়ও নাই। শত শত শ্রমিক মারা গেছে এই মালিক সমিতির কারণে, শ্রমিক সমিতি না থাকার কারণে। তো মনে করেন যে পরবর্তীতে আর ডাকে না। তো ফোন দিলাম, মুসলিম দালি বলতেছে আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তি দিয়ে ফোন দেওয়াইলাম। ফোন দেওয়ানোর পর মুসলিম দালি বলতে ওর তো অকারেন্স আছে। কি অকারেন্স আছে? বলে তো গোডাউন থেকে মাল নিয়া কোথায় জানি যাইতেছে। তা আমি বললাম যে গোডাউন থেকে মাল নিয়ে তো আমার পার্টির দিতে হবে, আর ওইখানে তো ক্যামেরা আছে, সামনেও ক্যামেরা আছে, পিছেও ক্যামেরা আছে। পিছের ক্যামেরায় দেখছি আমি গোডাউন তো মাল নিতেছে, প্রতিদিন তো মাল নিতে হয় আমার। তাহলে সামনে মার্কেটের ক্যামেরা আছে, ওই সময় টান দিলে দেখা যায় আমি দোকানে মালটা নিয়ে যেতেছি। এখানে আবার কি না, তোমার একটু ভুল ভ্রান্তি আছে। তো বিচার করলো না। তারপর রুবেল দারোগার সাথে যোগাযোগ, রুবেল দারোগার মোবাইল বন্ধ। মানে কি যে একটা অবস্থা ভাই, শক্তের ভক্ত নরমের জম। তা আমি এই কয়েকদিন স্টপ থাকছি, কারণ আমার সাথে আলামিন, পিচ্ছি আলামিন, ও আমার সাথে কাজ করছে, গোডাউনে গেছে আছে। এখনও ওই আলামিন তরিকুলের দোকানে কাজ করতেছে, আর তরিকুল ওই লাখ টাকার দোকান এখনও চালাইতেছে। 32 লাখ টাকা চালান নিয়ে আসলে 2 বছরের মাথায় ব্যবসা। ও তো 2 ব্যবসায় মনে করেন যে 50 লাখ টাকা গায়ে হলে তো ব্যবসায়ী করতে পারে না। তো এখনও মাল স্টক করছে, এই কারণে আমি ভিডিওটা করতেছি। এখনও মাল স্টক করছে। পিবিআই তদন্ত করলে আর ওই যে জোসেল আর হৃদয়কে যদি রিমাইন্ডার নেওয়া হয় তাহলে সব ভয়ঙ্কর তথ্য পাইয়া যাবেন। কারণ কালীগঞ্জে এগুলো অহর করা হয়। অনেক শ্রমিক আছে, অনেক শ্রমিক না, ম্যাক্সিমাম শ্রমিকেরাই চাঁদরাইত পর্যন্ত কুত্তার মতো হাইটটা মনে করেন যে বেতনটা নিয়ে যেতে পারে না। কালীগঞ্জে এরকমই হইতেছে, কারণ শ্রমিক সমিতি নাই, যেমনি খুশি এমনি জুলুম করে। তা আমার বিচারটা আর করলো না, রুবেল দারোগা আর ফোন ধরলো না। তো আলহামদুলিল্লাহ যে কিছুদিন আগে মুসলিম আলী পলাইছে, স্বাধীন পলাইছে সরকারের পতন হওয়ার কারণে। কিন্তু তরিকুল তো পলাই না। তরিকুলে তুতুল মিয়ার দোকানটা এখনো চালাইতেছে। তুতুল মিয়া আমাকে মাইর খাওয়ানোর, মাইরা হালানোর আগে জিজ্ঞেস করছে যে ওর বাড়ি ঘরে কী আছে, ওর সম্পত্তি কি আছে, সব খোঁজখবর নাও। এই মিয়া, আমি কি রোহিঙ্গা? এই মিয়া, আপনি 5 ওয়াক্ত নামাজ কোন ঘোড়ার ডিমের নামাজ পড়েন? এখন আপনার বাবারে জিগান না কে যে ওর মার কবরের তখন টাকাই না ব্যবসা করতেছেন, মাল বানাইতেছে নি। এই তুতুল মিয়ারে আপনারা সাহায্য করবেন মার্কেটের লোকেরা। সে আমাকে করলো। তারপরে লিজার মালিক, সে তরিকুলে জিজ্ঞাসা করছে যে তুমি ওর গোডাউনে কি ওর তোমার কোনো মাল পাইছো? তরিকুল সবার সামনে স্বীকার করছে মার্কেটে যে না, আমি আমার কোনো মাল পাইনি। তুমি তো অন্যায় করছো, তুমি তো চুরি কোনো ডকুমেন্ট নাই, তুমি তো স্যারের মার্ডার করতেছো, এটাই সত্য কথা। তো মার্কেটে যতই হোক ভাই, ওরা সব এক সিন্ডিকেটের লোক, এই কারণে মার্কেটে আমি যেতেই পারি না। মার্কেটে গেলেও কোনো কাজ হইতো না, শুধু অপমান হইতাম। তো এখন ভিডিও করার মাধ্যম হয়েছে যে আমি শারীরিকভাবে মানসিকভাবে খুব ক্লান্ত, খুব অসুস্থ। এবং আমাকে যে ক্ষতিটা করা হয়েছে, আমি কামিলে মাস্টার্স পাস, আমি একজন ছাত্র মানুষ ছিলাম। তো আমার যে ক্ষতি করছে, 15 বছরের ক্যারিয়ার নষ্ট করছে। তারপর আমার 2 লক্ষ টাকা ওই তরিকুলে আটকায় দিছে। তারপরে আমার গোডাউনের চাবি নিয়ে আমার গোডাউনটা নষ্ট করে দিয়েছে, ব্যবসাটা নষ্ট করে দিয়েছে, 15 বছরের ক্যারিয়ার নষ্ট করে দিয়েছে। এবং আমার এই যে ক্ষতিপূরণটা প্রায় বড় ভাইয়ের থেকে প্রায় 2.5-3 লাখ টাকার মতো শেষ হয়ে গেছে গা, চিকিৎসা করতে, সরঞ্জাম করতে। আর আমি মানসিকভাবে খুব অসুস্থ আছি। এখন আমাকে আমার এই ড্রাইভার হিসেবে 4 জনের থেকে 50 লাখ টাকা আমাকে জরিমানা দিতে হইব।
কারণ আমি আমার কেন অন্যায় করব? কালীগঞ্জের মালিক, এই মালিক পক্ষরা, আপনাদের কি চোখ নাই? এই শ্রমিকেরা আপনারা সবাই তো আমার চিনেন। তো যে এখন ব্যবসা করতে, ওকে জিজ্ঞেস করেন। এবং আমি বাংলাদেশের ট্রাইব্যুনালের কাছে, বাংলাদেশের আদালতের কাছে আমি বিচার চাই, এবং মৃত্যুর আগ পর্যন্ত এই বিচার না পাওয়া পর্যন্ত আমি থামবো না। এবং এটা আমি আন্তর্জাতিক মানের বিচার হইলেও চাইবো। যদি আপনারা আমাকে সাপোর্ট না করেন, মানে আমার বিচারটা না করেন, আর যেই ভাইয়েরা আমার ভিডিওটা দেখতেছেন, প্লিজ দয়া করে আপনারা একটু শেয়ার করে দিবেন, যাতে করে কালীগঞ্জে আর কোনো অন্যায় না হয়। শত শত নারী ধর্ষণের শিকার হইতেছে। যারা সাংবাদিক ভাই, আপনারা অবশ্যই কালীগঞ্জে ঢুকবেন, সুস্থভাবে তদন্ত করলে বুঝতে পারবেন। অনেকগুলি শ্রমিক মারা গেছে, অনেক শ্রমিক, শত শত শ্রমিক মারা গেছে। কেন মারা গেল? শত হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিকের বেতন কেন আটকানো? এগুলো আপনারা যাচাই করবেন। আর শত শত নারী কেন ধর্ষণ হইতেছে, কেন এইরকম পরিস্থিতি, কেন ন্যায্য অধিকার পাইতেছে না, এই বিষয়ে আপনার সূক্ষ্ম তদন্ত করবেন। এবং ব্যবসায়ীরা কেন ভ্যাট ট্যাক্স কিমনে কী করতেছে, সরকারি জায়গায় কীভাবে মার্কেট উঠছে, এগুলো সব যাচাই বাছাই করবেন। এবং আমি আরও ভিডিও দেব, যে ভিডিওর মধ্যে আপনারা গুরুত্বপূর্ণ কথাগুলো আপনারা শুনতে পারবেন। এবং আমার ভিডিওগুলো ভাই সবাই শেয়ার করে দেবেন, যাতে আমি সূক্ষ্ম তদন্তের মাধ্যমে আমার সুস্থ বিচারটা পাই। কারণ সূক্ষ্ম তদন্ত তো হয়েই গেছে, পুলিশ ট্র্যাকিং মোডে আমার সব ট্র্যাকিং করছে। তো দেখছে যে আমি অপরাধী নাই, কিন্তু টাকার কাছে দুনিয়া বিক্রি হয়ে যায়। উপরের অর্ডার অনুযায়ী রুবেল দারোগাও আমার কিছু হেল্প করতে পারে নাই। তো জনগণের কাছে রিকোয়েস্ট যে আপনারা আমার পাশে থাকবেন এবং হেল্প করবেন, এবং কালীগঞ্জে যাতে মালিক সমিতির পাশাপাশি শ্রমিক সমিতি হয়, এই আশা ব্যক্ত করে আমি বিদায় নিতেছি। আমার ভিডিওটা সবাই একটু শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।